কি হয়েছে তিরু? তোমার কিছু চাই? প্রতিউত্তর করার ইচ্ছে হারালো তিরু। পা বাড়ালো। তার অফিস শেষে ছেলেটা যখন নিতে এলো তখন কি যে খুশি হয়েছিল। গাড়িতে যাওয়ার বদলে সে চট করে হেঁটে যাওয়ার ইচ্ছে পোষণ করলো। বাধা দেয়নি অরণ। মেনে নিয়েছে। সুপার শপ থেকে সফট ড্রিঙ্কস কেনার সময় তিরু ভাবছিল এবার একটু কাছাকাছি আসা উচিত। অনেক তো চলল অভিমান, অনুযোগ, শাস্তি দেওয়ার পর্ব। এবার না হয় একটু কাছাকাছি আসা যাক। পদচারণ শুরু করার খানিকক্ষণ বাদেই তিরুর পরিকল্পনায় পানি ঢেলে আসে ফোন কল। অতঃপর সবটা হয়ে যায় এলোমেলো। কথা বলছো না কেন তিরু? অরণ দ্রুত পদে তিরুর পাশাপাশি এলো। মেয়েটা হুট করেই বেশ দ্রুত হাঁটছে। মুখশ্রীতে চাপা ক্রোধ। কি আশ্চর্য, এতটুকু সময়ের মাঝে হলোটা কি? এই মেয়ের ভাবনাকালীন অরণের হুঁশ এলো তিরুর কর্কশ কণ্ঠ শুনে। আমি কি কোনো টকিং মেশিন যে অযথা পকপক করেই যাব? থতমত খায় অরণ সুধায়। তা বলিনি, কিন্তু তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি এর আগে, উত্তর দাওনি। রাস্তায় গাড়ি চলাচল কম, এদিকটায় তেমন গাড়ি চোখে পড়ে না। সড়কটা ফাঁকাই থাকে বেশিরভাগ সময়। তিরু আনমনে হাঁটছিল। আচানক অনেক দিন আগের ঘটে যাওয়া ঘটনা মনে পড়ল তার। চঞ্চল হলো তার মন। অতশত না ভেবেও চট করে জিজ্ঞেস করলো, আপনি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছেন অরুণ? এমন কোনো বিষয় যা আমি জানি না? গলদেশ শুকিয়ে এলো অরণের। বলল, হঠাৎ এ কথা বলছো কেন তিরু? তোমায় কেউ কি কিছু বলেছে নাকি? কেউ কিছু বলেনি, তবে আপনিই বলেছেন। আমি? জি, আপনার সেদিন জ্বর ছিল। বেশ আগের কথা এটা। আপনি জ্বরের ঘরে বলছিলেন বাবা মাকে মারেনি। বারবার একই কথা রিপিট করছিলেন। আপনার মাকে মারতে যাবে কেন? যতদূর জানি উনি পালিয়ে গিয়েছিলেন স্বেচ্ছায়। তপ্ত শ্বাস ছাড়ল অরণ। বিতৃষ্ণা, বিরক্তি, হতাশা ঝাপড়ে ধরল তাকে। নিজেকে শাসন করতে গিয়ে ও ভাবল, ভালোই তো হয়েছে, তিরুকে এখন সবটা জানাতে সুবিধা হবে। পাশেই একটা পার্ক রয়েছে। অরণ সেদিকে চেয়ে বলে উঠল, বাসায় পরে যাই আজ, চল ওদিকটাই গিয়ে বসি, তারপর বলছি সব। ওরা পার্কে ঢুকলো। কপত কপতি বাদে আর কেউ উপস্থিত নেই সেখানে। পার্কটা শিশুদের জন্য তৈরি করা। শিশুরা মূলত আসে দিনের বেলাতে। বেঞ্চিতে বসে লম্বা শ্বাস টানল অরণ। শীতল কণ্ঠে শুধালো, আমার মা মারা যায় যখন আমি 12 বছরের ছিলাম। মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাকে খুন করা হয়েছিল। তিরু উত্তেজিত হয়ে প্রশ্ন ছড়ে, কি বলেন? কে করেছে এই কাজ? আল্লাহ মাহবুদ। জানা নেই। সেই ঘটনার পরদিন বাবা থানার কেস করেছিলেন, কাজ হয়নি। পুলিশ তদন্ত করলেও কোনো সুষ্ঠু কারণ খুঁজে পায়নি। মাকে হত্যা করা হয়েছিল এটা নিশ্চিত, কিন্তু কে করেছে, কিভাবে করেছে, এটা কেউ জানে না। পুলিশ তদন্ত করার পরও যথাযথ বিচার করতে পারেনি। তারপর আমি বড় হলাম। বাবাই সংসার চালাতো, তবে মাঝে বাবা অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্ব বরণ করেন। আমি চলে আসি প্যারিসে সংসারের হাল ধরতে। টাকা পয়সা যখন হাতে আসতে লাগলো তখন আমি সিআইডি এর কাছে মায়ের কেসটা সম্পর্কে কথা বলছি। 4 বছর হতে চলল, তারাও আশানুরূপ কোনো ফল আমায় দিতে পারেননি। জানা নেই কেন, কি কারণে। তারপর লাস্ট কয়েক বছর ধরে হুট করে গ্রামে গুঞ্জন উঠেছে বাবা মায়ের হত্যার জন্য দায়ী। গুঞ্জন দিন দিন বাড়ছে। হঠাৎ করে গ্রামের মানুষের এরূপ আচরণ মাথায় ঢুকছে না। এতকাল কোনো কথা বলল না, কিন্তু শেষে এসে তারা আমার বাবার ঘাড়ে দোষ চাপিয়ে দিল। পুনরায় আর কোনো কথা বলল না তিরু। এক মনে তাকিয়েছিল অরণের পানে। ছেলেটার মুখবয় পরিবর্তন হয়েছে। শীতলতায় ছেয়ে থাকা চেহারায় ভর করেছে অমাবস্যা। ভীষণ ভীষণ কালচে দুঃখ। আকাশের পানে তাকিয়ে অরণ দীর্ঘশ্বাস ফেলল। হতাশা নিয়ে আওড়ালো, মায়ের হত্যাকারীকে কখনো শাস্তি দেয়া হবে না হয়তো। বিনা দোষে মারা যাওয়া আমার মাকে কে কেন মারল তা হয়তো জানা হবে না। নিজেকে কেমন ব্যর্থ সন্তান মনে হয় আমার। ব্যতিব্যস্ত হলো তিরু। বলে উঠল, এভাবে বলবেন না। আপনি চেষ্টা করেছেন তো, বাকিটা আল্লাহ তাআলার উপর। তার কাছে দোয়া করুন, দেখবেন সমাধান পাবেন। রাত বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অরণের বুক ঘাপটি মেরে বসে থাকা হাহাকার, বেদনা। শটান হলো অরণ। কিয়ৎক্ষণ স্থির হয়ে বসে থেকেও আচানক পা গুটিয়ে শুয়ে পড়ল। মাথা পাতল তিরুর কোলে।
আকুল গলায় শুধালো। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো তিরু। তিরু তাই করলো। অরণ চোখ বুজেছে। তৎক্ষণাৎ তার অক্ষিকোটর হতে গড়িয়ে পড়ল এক বিন্দু জল। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে তার। কাঁদতে পারলে শান্তি লাগতো বোধ হয়, কিন্তু তিরুর সামনে কাঁদে কি করে? লজ্জা লাগবে না? মায়ের কথা মনে পড়লে অবিন্যস্ত হয়ে পড়ে অরণ। নিজের সত্তাকে হারিয়ে ফেলে। পৃথিবীতে এই একটা মানুষই ছিল যাকে সে পাগলের মতো ভালোবাসত। মায়ের সেই ক্ষত বিক্ষত দেহ চোখের সামনে ভেসে উঠলে তার মনে হয় সে এক্ষুনি মারা পড়বে। অমন নিষ্ঠুর দৃশ্য সইতে পারবে না। অরণের মনের অবস্থা তিরু খানিকটা আঁচ করল। ওর কাঁধে হাত রাখলো অরণের, কানের কাছে অধৈর্যরা নিয়ে ভরসা দিয়ে বলল, আপনি আপনার মায়ের খুনিকে ঠিক খুঁজে পাবেন অরণ, হতাশ হবেন না, আমি আছি না পাশে। কিচেন থেকে টুংটাং শব্দ আসছে। সদ্য ঘুম থেকে ওঠা প্রিয় শব্দ শ্রবণ মাত্রই চমকালো। কি আশ্চর্য, এত সকালে কিচেনে কে? বাড়িতে চোর ডাকাত ঢুকলো নাকি? সে ব্যতীত এই ভোরবেলা তো কেউ কিচেনে যায় না। লম্বা কদম ফেলল প্রিয়। কিচেনের প্রবেশ মুখে দাঁড়িয়ে তিরুকে রান্না করতে দেখে ভারী চমকালো। খানিকটা লজ্জাও পেল। আজ বোধহয় তার ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে। দুঃখিত ভাবি, আজ ঘুমটা এত দেরিতে কিভাবে যে ভাঙলো। আপনি রুমে যান, আমি রান্না করছি। প্রিয় ব্যতিব্যস্ত হয়ে বলল। পেছন তাকায় তিরু। প্রিয়র মুখটা চুপসে রয়েছে, এমন ভাব যেন সে বড়সড় অপরাধের আসামি। ও চমকালো, ভাবল মিষ্টি মেয়েটার এই হাল কেন? কোথায় দেরিতে উঠলে প্রিয়? ঘড়িতে সময় দেখেছো তুমি? মাত্র 5টা বাজে। এত সকালে কেউ ঘুম থেকে ওঠে? যাও ঘুমাও গিয়ে, আজকে আমি রান্না করব। ছটফটিয়ে উঠল প্রিয়, বলল, না না ভাবি, তা কি করে হয়? এটা তো আমার কাজ, তুমি পারবে না, কষ্ট হবে তোমার। এটা যে তোমার কাজ তা কোথায় লেখা আছে শুনি? কষ্ট হবে না আমার, বললাম না। এখন আর আমাকে বাধা দিলে কিন্তু আমি রেগে যাব। তিরু রুড়ো গলা শুনে প্রিয় হতভম্ব। কি করবে তা বুঝতে পারল না। জড়তা নিয়ে আড়ষ্ট ভঙ্গিতে যখন ও দাঁড়িয়েছিল তখন ঠেলে ঠুলে তিরু তাকে বের করে দেয় রান্নাঘর থেকে। প্রিয় হতবিহ্বল। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। পা ধরে আসতেই ও হাঁটা ধরল। দাঁড়িয়ে থেকে বিশেষ লাভ হবে না। তিরুকে পুনরায় ডাকার পর যদি রেগে যায়, সংসারটাকে আগলে ধরা দরকার। নিজের মতো করে গুছিয়ে নেওয়া দরকার। সবকিছু পরিপাটি করা দরকার। ভাবনাগুলো মাথায় ঘুরছিল বেশ কয়েকদিন যাবৎ, কিন্তু কোথায় যেন জড়তা, একগাদা সংকোচের পাহাড়। অবশেষে পাহাড় ডিঙিয়ে সবকিছু আগলে ধরার পালা। তিরু ঘুম থেকে উঠে লেগে পড়েছে কাজে। ও অনেক দিন যাবৎ ভেবেছে এ সংসারটা তার পক্ষে ছাড়া সম্ভব নয়। অরণকে তালাক দিতে পারত, সিদ্ধান্ত অবধি নিয়েছিল, কিন্তু অরণ তো অনুতপ্ত, ক্ষমা প্রার্থী। ছেলেটাকে আর একটা সুযোগ দিলে তো খুব বেশি অপরাধ হয়ে যায় না। তিরুকে হতাশ করছে না অরণ। এই যে এ বাড়িতে আসার পুরো 8টা দিন একদম চোখের পলকে কেটে গেল। অরণ এ কয়েকদিনে অনেকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছে। তিরুকে পর্যাপ্ত সময় দিয়েছে। চাপা স্বভাবের মানুষটা কথা না বলুক, অন্তত বাড়ির ফিরে খোঁজ খবর নিয়েছে। এতটুকুই তো যথেষ্ট। সময়ের সাথে সাথে হয়তো বা অরণের আরো উন্নতি হবে, আর একটু স্বাভাবিক হয়ে কাছাকাছি আসবে। তুমি? পেছন হতে ছিটকে এলো বিস্ময় ভরা কণ্ঠস্বর। হাত ধুয়ে ঘাড় ফিরে তাকালো তিরু। ফর্মাল ড্রেস পরে পরিপাটি হয়ে দাঁড়িয়ে অরণ, চোখে মুখে তার উপচে পড়া অবাকতার রেশ। তিরু এগিয়ে গেল, ভ্রু দুটো কুঁচকে বলল, আমি এত অবাক হওয়ার কি আছে? আশ্চর্য তো। আমি কি কিচেনে আসতে পারি না? আশা কি নিষিদ্ধ নাকি? আমতা আমতা করলো অরণ। না, তেমন না বিষয়টা। আগে কখনো দেখিনি তো, তাই আর কি। তুমি রান্না করছো কেন? প্রিয় কোথায়? অসুস্থ নাকি? প্রিয় ঠিক আছে, অসুস্থ নয়। ওকে আমিই উপরে পাঠিয়ে দিয়েছি। এখন থেকে এবারই রান্না আমিই করব ভাবছি। অরণ সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, রান্না পারো তো? আমি কিন্তু কোনো অখাদ্য কুখাদ্য খেতে পারবো না। কান লাল হলো তিরুর। ছেলেটা তাকে মুখের ওপর অপমান করে দিল। ও রুড়ো গলায় বলে উঠল, খেয়ে তারপর মন্তব্য করুন। আগেই নেগেটিভিটি কেন আনছেন মাথায়? অরণ বলল না কিছু। কিয়ৎক্ষণ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে খাবার টেবিলে গিয়ে বসল। প্রিয় অন্তিক এলো বাদেই। তিরু খাবার সার্ভ করার পর টুকটাক কথা চলল তাদের ভেতর।
খাওয়া শুরু করতেই তিরু তার নজর আটকালো অরণের মাঝে। অরণ কথা না বলে চুপচাপ খাচ্ছে। প্রিয় অন্তিক দুজনেই তিরুর হাতের রান্নার প্রশংসা করলেও মৌন অরণ। শেষ অবধি সে মৌনতাকেই আঁকড়ে ধরে রইল। খারাপ লাগলো তিরুর। দু চারটা ভালো হোক কি মন্দ কথা বললে কি এমন হতো। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে অরণ তারা দেখিয়ে অন্তিককে নিয়ে চলে যায়। সেদিকে ভগ্ন হৃদয়ে তাকিয়ে থাকে তিরু। তার মনের অবস্থা বোধহয় বুঝতে পারল প্রিয়। এগিয়ে এসে কাঁধে হাত রেখে নম্র গলায় শুধালো, অরুণ ভাই কিছু বললো না দেখে মন খারাপ করো না তো ভাবি। ভাইয়া এমনই, অনুভূতি প্রকাশ করতে জানে না। সেই কয়েক বছর ধরে দেখে আসছি। অস্বস্তিতে পড়ল তিরু। প্রিয় তার মন পড়ল কি করে? ইস, ভারী লজ্জা হচ্ছে এখন। সে কখনো কাউকে তার মনের কথা জানতে দেয় না, বুঝতে দিতে চায় না। মনের অব্যক্ত কথা খুব কাছের মানুষ ব্যতীত কাউকে বোঝাতেও চায় না। আপাতত কাছের মানুষের তালিকায় তানহা রয়েছেন। এই তালিকাতে না অরণ স্থান পেয়েছে না এলি। প্রিয় চলে গেল। তিরু আরো কিছুক্ষণ সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। কিবোর্ডে টাইপিংয়ে ব্যস্ত তিরু। লাইব্রেরিতে নিম্ন শব্দের ঝংকার। কক্ষ শীতল, আলো নেই। ল্যাপটপের মৃদু আলো ব্যতীত কক্ষ আধার। এসি অন করা থাকা সত্ত্বেও ঘামছে তিরু। ললাটে জমেছে বিন্দু বিন্দু জল। সরু বলি রেখার উৎপত্তি হয়েছে। চিন্তায় মন আকুপাকু করছে। মিলছে না হিসাব, কোথায় যেন গড়বড়। টানা 4 ঘন্টা বিশ্রামহীন দেহ, তবুও টেনশনে ক্লান্তি আসছে না। চোখ দুটো কি নিদারুণ লালচে হয়ে। আরো কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। সমাধান মিলতেই হাঁপ ছেড়ে বাঁচল ও নতুন চাকরি। প্রথমেই গরমিল দেখা দিলে বিষয়টা কেমন দেখায় না। চেয়ার ছেড়ে উঠতেই পা চিনচিন করে উঠল। বেশ সময় নিয়ে বসেছিল। রাত হয়েছে, 12:30 বাজে। অরণের তো এ সময় এসে যাওয়ার কথা। ছেলেটা কি এখনো বাড়িতে ফেরেনি? ফিরলে তো তিরুর সাথে দেখা করে আসা মাত্রই অভ্যাসে পরিণত হয়েছিল। তবে আজ কি হলো? সিঁড়ি দিয়ে নামার সময় তিরু খেয়াল করলো সদর দরজা দিয়ে কেবলমাত্র ঢুকছে অরণ। শার্টের হাতা গুটিয়ে পা ফেলছে লম্বা লম্বা। সিঁড়ির গোড়ায় মুখোমুখি হলো দুজন। প্রথমে কথা বলল তিরু। এত রাত হলো যে? অরণ ভারী ক্লান্ত গলায় জবাব দিল, ব্যস্ত ছিলাম প্রচণ্ড। আজ তো ভেবেছিলাম আসা হবে না বাসায়। আশপাশ দেখতে দেখতে তিরু পুনরায় জিজ্ঞেস করলো, অন্তিক আসেনি? হুম, ও আসবে না আজ। কদম ফেলে সামনে এগোতে নিচ্ছিল তিরু। অমনি তার হাত খপ করে ধরে নিজের কাছে নিকটে অরণ প্রশ্ন জুড়ল, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? কি করছিলে এতক্ষণ? অফিসে কাজ ছিল, ওগুলোই করছিলাম। ভ্রু নাচালো অরণ, বলল, রাতে রান্না করেছো তো? সকালে তো বেশ বলছিলে এখন থেকে তুমি রান্না করবে। সলজ্জে নতজানু হলো তিরু। ইস, কি সাংঘাতিক লজ্জা! সকালে বড় গলায় বলল, আর তা পূরণ করা হলো না। মাথায় ছিল না তার। এসেই ব্যস্ত হয়েছে অফিসের কাজে। বাসার সবাই এখন খাবে ডাকি। মুখশ্রী পাংশুটে বর্ণের হলো। চেহারায় শোভা পেল মলিনতা। ইটস ওকে তিরু, এভাবে কষ্ট পাওয়ার কিছু হয়নি। রান্নার কাজটা আমি মনে করি তুমি না করাই বেটার। মাঝে মধ্যে শখের বসে ইটস এনাফ, বাট অন্যান্য সময় প্রিয়কেই না হয় এই কাজটা করতে দাও। বেচারা এই বাড়িতে থাকতে না হলে আনইজি ফিল করবে। ওকে আমি কোনো জব করতে দেইনি, ও দুর্বল প্রকৃতির বলে। জেদ ধরে রান্নাবান্নার দায়িত্বটা ও নিয়েছে, আমি নিষেধ করিনি। এখন যদি এই কাজটা তুমি করো তাহলে ও আমার কাছে জব করার আবদার করবে, যেটা আমি চাচ্ছি না। মেয়েটা অসুস্থ তিরু, বছরের বেশিরভাগ সময়ই ও সিক থাকে। ডাক্তার সবসময় ফ্রি থাকতে বলেছে। চাপ নেয়া নিষেধ ওর। আর এখানে জব করা মানেই হাজার হাজার প্রেশার নিজের কাঁধে তুলে নেয়া, যা তুমি জানো। আমি ওকে আমার আপন বোনের মতো স্নেহ করি। আমার বোন আমার এত টাকা পয়সা থাকতে কেন কষ্ট করতে যাবে বলো তো? আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি। জি, বুঝেছি। ছোট্ট করে প্রতিউত্তর করলো তিরু। ওপরে যেতে নিয়ে কি ভেবে যেন তিরুর সন্নিকটে এলো অরণ। তিরুর কাঁধ চেপে ধরে অধর ছোঁয়ালো কপালে। অধর জোলা গালে নামিয়ে এনে কণ্ঠের খাদ নামিয়ে শুধালো, এটা তোমার গিফট ছিল ফর মোটামুটি ভালো রান্না করার জন্য। ক্যাফেটেরিয়ার এক কোণে বসে তিরু। ইলির সাথে সাক্ষাৎ করতে তার এখানটায় আসা। 15 মিনিট পার হয়েছে। ইলির দেখা নেই।
অথচ মেয়েটা ফোনে এমনভাবে তাড়া দিচ্ছিল যেন সে ক্যাফেতে এসে বসে আছে 1 ঘন্টা যাবৎ। বিরক্ত হয় তিরু, ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকায়। আচানক তার দেখা মেলে সাদিফের। ভারী বিষণ্ণ মনমরা দেখাচ্ছে ছেলেটাকে। দুঃখেরা যেন আন্দোলিত তার মুখশ্রী জুড়ে। চোখের নিচে গাঢ় কালো দাগ, সুঠাম দেহ শুকিয়ে কাঠ। মুখবয়বে লেপ্টে রয়েছে যেন হাজারো বেদনা। আস্তে ধীরে কফিতে চুমুক দিতে অন্যমনস্ক হয়ে বসে রয়েছে। তিরুর কেমন যেন লাগলো। ভীষণ ইচ্ছে করলো ছেলেটাকে জিজ্ঞেস করতে,